নমস্কার। আজকের এই আলোচনায় আমরা ভারতের একটা রাজনৈতিক দল আমরা বাঙালি আর তাদের যে একটা ধারণা আছে বাঙালি স্থান নিয়ে, সেটা একটু খুঁটিয়ে দেখব। আমাদের কাছে যেসব তথ্য রয়েছে সেগুলো ঘেঁটেই বোঝার চেষ্টা করব দলটা কিভাবে তৈরি হলো, ওদের মূল ভাবনাটা কি, কি চায় ওরা আসলে, আর এই বাঙালি স্থান জিনিসটাই বা কি বোঝায়। উদ্দেশ্যটা হলো আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে দলটা আর তাদের ভাবনাচিন্তা নিয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়া। শুরুতেই বলি, আমরা বাঙালি নামটার মানে তো সহজ, উই আর বেঙ্গলি। দলটার জন্ম কিন্তু একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে, উত্তর পূর্ব ভারতে বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ বা ধরুন বৈষম্যের আবহাওয়ার প্রতিক্রিয়া হিসেবে। বেশ, তাহলে আসুন শুরু করা যাক আলোচনাটা। হ্যাঁ, এ দলটা তৈরি হয়েছিল ১৯৬৭ সালে। প্রভাত রঞ্জন সরকার, উনি এর প্রতিষ্ঠাতা। কলকাতাতেই এর সদর দপ্তর। এদের মূল ভাবনার বলতে গেলে দুটো স্তম্ভ আছে। একটা হলো প্রগতিশীল উপযোগ তত্ত্ব, মানে প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি বা প্রাউট, আর দ্বিতীয়টা হলো বাঙালি জাতীয়তাবাদ। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো কিভাবে একটা নির্দিষ্ট আর্থসামাজিক আর রাজনৈতিক দর্শন, এই প্রাউড, সেটা একটা অঞ্চলের মানুষের পরিচয় ভিত্তিক আন্দোলনের, বাঙালি পরিচয়ের আন্দোলনের ভিত্তি হয়ে উঠল। বিশেষ করে ওই উত্তর পূর্ব ভারতে বাঙালিদের প্রতি বৈষম্যের যে অভিযোগ, সেই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রাউড জিনিসটা ঠিক কি, যদি একটু সহজ করে বলা যায়? কারণ এটা তো শুনছি ওদের ভাবনার একদম কেন্দ্রে আছে। নিশ্চয়ই। প্রোট বা প্রগতিশীল উপযোগ তত্ত্ব, এটা প্রভাত রঞ্জন সরকারেরই দেওয়া একটা আর্থসামাজিক তত্ত্ব। এর মূল কথাটা হল অর্থনীতির বিকেন্দ্রীকরণ, সমবায় ভিত্তিক একটা ব্যবস্থা তৈরির কথা বলে, আর এর সাথে একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও কিন্তু জুড়ে আছে। এটাকে ভাবা হয়েছিল পুঁজিবাদ আর সাম্যবাদ দুটোরই একটা বিকল্প হিসেবে। তত্ত্বটা কিন্তু শুধু অর্থনীতির কথাই বলে না, সমাজ, সংস্কৃতি, এগুলোর কথাও এর মধ্যে আছে। আমরা বাঙালি দলটা এই তত্ত্বটাকেই তাদের আদর্শগত ভিত্তি হিসেবে নিয়েছে আর কি। তার একদিকে একটা সার্বজনীন তত্ত্ব আর অন্যদিকে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জাতীয়তাবাদী ভাবনা, এই দুটোকে ওরা মেলাতে চাইছে। এটা তো বেশ অন্যরকম একটা কম্বিনেশন। এই মেলবন্ধনটা কিভাবে ঘটল? ঠিক ধরেছেন। দেখুন, একদিকে প্রাউটের মতো একটা বিশ্বজনীন দর্শনের লক্ষ্য হল সব মানুষের আধ্যাত্মিক আর অর্থনৈতিক মুক্তি, অন্যদিকে বাঙালি জাতীয়তাবাদের লক্ষ্য হল একটা নির্দিষ্ট ভাষা সংস্কৃতির মানুষের অধিকার আর পরিচিতি রক্ষা করা। এই দুটো ধারণার মেলবন্ধনটা ঘটেছে আসলে উত্তর পূর্ব ভারতে বাঙালিরা যে বঞ্চনা বা ধরুন প্রান্তিকীকরণের শিকার বলে মনে করে, সেই প্রেক্ষাপটে। যখন কোনো জনগোষ্ঠী মনে করে যে তারা রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিকভাবে কোণঠাসা হয়ে পড়ছে, তখন তারা নিজেদেরকে সংগঠিত করার জন্য এমন আদর্শ বা তত্ত্ব খোঁজে যা তাদের আত্মপরিচয় আর মুক্তির আকাঙ্ক্ষা দুটোকেই ধারণ করতে পারে। এক্ষেত্রে প্রাউটের অর্থনৈতিক দর্শন আর বাঙালি জাতীয়তাবাদের সাংস্কৃতিক পরিচিতি, এই দুটো মিলেমিশে গেছে তাদের রাজনৈতিক কর্মসূচিতে। আচ্ছা, এবার যদি দলটার রাজনৈতিক যাত্রার দিকে একটু তাকাই, আমাদের সূত্রগুলো বলছে ৮০ দশকে ওরা কিছু সময়ের জন্য বেশ সক্রিয় ছিল রাজনীতিতে। হ্যাঁ, ঠিকই। ১৯৮০ দশকে ওরা ত্রিপুরায় বিধানসভাতে আসন পেয়েছিল, আর পশ্চিমবঙ্গের বর্ডারের দিকের কিছু জেলায় গ্রাম পঞ্চায়েতেও তাদের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন। সেটা ওদের রাজনৈতিক ইতিহাসে একটা বেশ উল্লেখযোগ্য সময় ছিল, যদিও পরে সেই প্রভাবটা হয়তো সেভাবে ধরে রাখতে পারেনি। তবে এখনও কিন্তু তারা একেবারে নিষ্ক্রিয় নয়। বিভিন্ন আন্দোলনে ওদের সক্রিয়তা দেখা যায়। যেমন ধরুন, দার্জিলিংয়ে যে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি, তার বিরোধিতা করে ওরা। আবার আসামের NRC, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, আর ২০১৯ সালের যে নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA, সেটার বিরুদ্ধে ওদের বেশ জোরালো অবস্থান রয়েছে। এই NRC আর CAA এর বিষয়টা যদি একটু খুলে বলেন, কেন একটা বাঙালি জাতীয়তাবাদী দল এগুলোর বিরোধিতা করছে? ওদের মূল চিন্তার জায়গাটা কোথায়? দেখুন, NRC বা জাতীয় নাগরিকপঞ্জি, ওটা তো আসামে বৈধ ভারতীয় নাগরিকদের শনাক্ত করার একটা প্রক্রিয়া ছিল। আর CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন যেটা, সেটা অনুযায়ী কয়েকটা নির্দিষ্ট দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে।
আমরা বাঙালির মতো দলগুলোর উদ্বেগটা হলো এই প্রক্রিয়াগুলোতে বহু বাঙালি, বিশেষ করে যাদের ধরুন কাগজপত্র ঠিক নেই বা জোগাড় করতে পারেনি, তারা হয়তো নাগরিক তালিকা থেকে বাদ পড়তে পারে বা তাদের নাগরিকত্ব প্রমাণে খুব সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কা থেকেই ওরা এই আইন আর প্রক্রিয়ার বিরোধিতা করছে। ওদের মূল চিন্তাটা হলো এর ফলে বাঙালিরা আরও বেশি করে কোণঠাসা হয়ে পড়তে পারে, বিশেষ করে আসামের মতো রাজ্যে। পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা, বিহার, ওড়িশা, অসম, ঝাড়খণ্ড এই সব রাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতেও এদের কাজকর্ম কিন্তু চোখে পড়ে। বোঝা গেল। এই যে একটা দীর্ঘদিনের বঞ্চনার বোধ, তার সাথে এই সাম্প্রতিক ঘটনাবলী, এসব মিলেই কি তাহলে বাঙালি স্থানের ধারণাটা আরও জোরালো হচ্ছে ওদের কাছে? একেবারে। এই ধারণাটার পেছনে ওদের যুক্তিটা হলো ইতিহাসে বাংলা বা ধরুন বাঙালি অধ্যুষিত অঞ্চল বহুবার ভাগ হয়েছে। এর সাথে ওরা মন্ডাই আর নেলি হত্যাকাণ্ডের মতো ঘটনার উল্লেখ করে। এই দুটো ঘটনাই কিন্তু অত্যন্ত মর্মান্তিক ছিল, যেখানে মূলত বাঙালি জনগোষ্ঠীর ওপর ভয়াবহ হামলা হয়েছিল মন্ডাই ত্রিপুরায় আর নেলি আসামে। তাদের মতে এই ঘটনাগুলো প্রমাণ করে যে ভারতে বাঙালিদের নিরাপত্তা আর অধিকার অনেক সময় প্রশ্নের মুখে পড়েছে। তাই তারা মনে করে বাঙালিদের এই নিপীড়ন আর শোষণ থেকে মুক্তি পেতে একটা নিজস্ব রাজ্যের দরকার। আর এই দাবির সাংবিধানিক ভিত্তি হিসেবে ওরা ভারতীয় সংবিধানের ৩ ক ধারার কথা বলে। সংবিধানের ৩ ক ধারাটা ঠিক কি বলছে? সেটার ভিত্তিতে রাজ্য গঠন সম্ভব? সংবিধানের এই ধারাটা আসলে সংসদকে ক্ষমতা দেয় নতুন রাজ্য তৈরি করার, কোনো রাজ্যের সীমানা বদলানোর বা ধরুন দুটো রাজ্যকে জুড়ে দেওয়ার। ভারতের ভেতরের রাজ্যগুলোর পুনর্গঠনের সাংবিধানিক ক্ষমতাটা সংসদের হাতে আছে। আমরা বাঙালি এই ধারাটার উল্লেখ করে বোঝাতে চায় যে তাদের বাঙালিস্থান গঠনের দাবিটা কিন্তু ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যেই সম্ভব। যদি আমরা এটাকে একটা বৃহত্তর চিত্রের সাথে দেখি, তাহলে দেখতে পাবো এটা আসলে ভারতের মতো একটা বিশাল আর বৈচিত্র্যময় দেশে সংখ্যালঘু অধিকার, ভাষাগত পরিচিতি, আঞ্চলিক স্বায়ত্তশাসন এই সব নিয়ে যে একটা দীর্ঘদিনের বৃহত্তর আলোচনা চলে আসছে, তারই একটা প্রতিধ্বনি। ব্যাপারটা সত্যি গভীর। আচ্ছা, ওদের প্রস্তাবিত এই বাঙালি স্থানে কোন কোন অঞ্চলকে ওরা অন্তর্ভুক্ত করতে চাইছে? সূত্রগুলোতে কি বলা আছে? ওদের প্রস্তাবে পশ্চিমবঙ্গ তো আছেই, তার সাথে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা আর অসম, বিহার ও ঝাড়খণ্ডের কিছু বাঙালি অধ্যুষিত অংশ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এটা একটা বেশ বড় ভৌগোলিক এলাকার প্রস্তাবনা কিন্তু। বেশ বড় এলাকা। আচ্ছা, এই ভৌগোলিক দাবির পাশাপাশি ওদের নির্দিষ্ট দাবিগুলো কি কি? সেগুলো শুনলে হয়তো ওদের মূল লক্ষ্যগুলো আরও পরিষ্কার হবে। একদম। ওদের দাবিগুলো বেশ সুনির্দিষ্ট এবং তাৎপর্যপূর্ণও বটে। এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি। তাহলে আসুন সেই দাবিগুলো নিয়েই একটু বিস্তারিত কথা বলা যাক। যেমন ধরুন, রাজ্য গঠন আর ভাষার প্রশ্নে ওদের মূল দাবিটা কি? ওদের প্রধান দাবিটাই হলো, যেমন মারাঠি, পাঞ্জাবি বা তামিলদের নিজস্ব রাজ্য আছে, তেমনি বাঙালিদের জন্য একটা একীভূত রাজ্য বাঙালি স্থান গঠন করতে হবে। এটা তো ভারতের অন্যান্য ভাষাগত রাজ্য গঠনের যে আন্দোলনগুলো হয়েছে তারই মতো একটা দাবি। আর ভাষার প্রশ্নে ওদের দাবি খুব স্পষ্ট। প্রস্তাবিত বাঙালি স্থানে সরকারি বেসরকারি সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। এছাড়াও ওরা ভারতীয় সেনাবাহিনীতে আবার ঐতিহাসিক বেঙ্গল রেজিমেন্ট চালু করার দাবি জানিয়েছে। এটা ভাষার চেয়েও বেশি একটা ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচিতির প্রতীক যেন। ও, বেঙ্গল রেজিমেন্ট, ওটা তো ঐতিহাসিক একটা ব্যাপার। বেশ। আচ্ছা, ভাষা আর রাজ্যের দাবির পর নাগরিকত্বের বিষয়টা আসছে, যেটা আপনি আগেই বলছিলেন এনআরসি এআরসি প্রসঙ্গে। এই নিয়ে ওদের নির্দিষ্ট দাবিগুলো কি? হ্যাঁ, নাগরিকত্বের বিষয়টা ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ওরা চায় সমস্ত বাঙালি অভিবাসীকে যেন কোনো শর্ত ছাড়াই ভারতের নাগরিকত্ব দেওয়া হয়। এর সাথে যুক্ত দাবি হল ১৯৮৬ আর ২০০৩ সালের যে নাগরিকত্ব আইন সংশোধনীগুলো হয়েছে সেগুলো বাতিল করতে হবে, কারণ ওরা মনে করে এই সংশোধনীগুলো বাঙালিদের নাগরিকত্ব পাওয়ার পথে বাধা তৈরি করেছে। এছাড়াও
উত্তর পূর্ব ভারতে বিশেষ করে মণিপুর আর আসামে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বা তথাকথিত বহিরাগত শিবিরে মানে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে বলে যে অভিযোগ, সেটাও বন্ধ করার দাবি জানিয়েছে ওরা। এই দাবিগুলো থেকে ওদের মূল উদ্দেশ্যটা স্পষ্ট বোঝা যায়, সেটা হলো নাগরিক হিসেবে বাঙালিদের অধিকার সুরক্ষিত করা। এবার যদি একটু অর্থনৈতিক দিকটার কথা বলি, আপনি তো শুরুতেই প্রাউটের কথা বলেছিলেন, ওদের অর্থনৈতিক দাবিগুলোতে কি এই তত্ত্বের কোনো প্রতিফলন দেখা যায়? অবশ্যই, এখানেই তো প্রাউট সরাসরি ফিরে আসছে। ওদের দাবি হল প্রাউটের নীতির ভিত্তিতে স্থানীয় যুবকদের জন্য 100% কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ওরা ব্লক স্তরে পরিকল্পনা গ্রহণ করার কথা বলছে, কৃষিকে শিল্পের মর্যাদা দেওয়ার কথাও বলছে। এই দাবিগুলো থেকে বোঝা যায় ওরা শুধু রাজনৈতিক পরিচিতি বা অধিকারের কথাই বলছে না, একটা বিকল্প অর্থনৈতিক মডেলেরও প্রস্তাব দিচ্ছে, যেটা ওদের মূল আদর্শ প্রাউটের ওপর ভিত্তি করে তৈরি, আর যার লক্ষ্য হল অর্থনৈতিক স্বনির্ভরতা আর স্থানীয় সম্পদ স্থানীয়দের কাজেই লাগানো। বেশ ইন্টারেস্টিং একটা অর্থনৈতিক ভাবনা। আচ্ছা, এছাড়া আর কোনো উল্লেখযোগ্য দাবি কি নজরে আসে সূত্রগুলো থেকে, মানে সামাজিক বা অন্য কোনো দিকে? হ্যাঁ, আর একটা দাবি হল সামাজিক মূল্যবোধ সংক্রান্ত। ওরা নারীদের মর্যাদাহানিকর বিজ্ঞাপন, টিভি সিরিয়াল, সিনেমা এগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। এটা তাদের কর্মসূচিতে একটা সামাজিক সংস্কারের দিকও যোগ করেছে বলা যায়, যা শুধু রাজনীতি বা অর্থনৈতিকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। তার মানে ওদের দাবির তালিকাটা তো বেশ ব্যাপক দেখছি। রাজ্য, ভাষা, নাগরিকত্ব, অর্থনীতি, এমনকি সামাজিক বিষয়ও জুড়ে আছে। সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ রূপরেখার মতো লাগছে। ঠিক তাই। দাবিগুলো বিশ্লেষণ করলে এটাই দেখা যায় যে এগুলো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর অনুভূত সমস্যা আর আকাঙ্ক্ষাগুলোকেই তুলে ধরছে। নিজেদের পরিচিতি রক্ষা করা, নিরাপত্তা পাওয়া, অর্থনৈতিক উন্নতি করা এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা। তবে একটা বিষয় কিন্তু মনে রাখা জরুরি, আমরা এখানে শুধুমাত্র সূত্র থেকে পাওয়া তথ্য আর ওরা যে দাবিগুলো তুলেছে সেগুলোই তুলে ধরছি। এই দাবিগুলোর সম্ভাব্যতা কতটা, এর প্রভাব কি হতে পারে বা এগুলো কতটা যুক্তিযুক্ত, সেই বিচার কিন্তু আমরা করছি না বা কোনো পক্ষও নিচ্ছি না। আমাদের উদ্দেশ্য কেবল বিষয়টিকে বস্তুনিষ্ঠভাবে সবার সামনে রাখা। অবশ্যই, অবশ্যই সেই নিরপেক্ষতা বজায় রাখাটা খুব জরুরি। তাহলে এবার যদি দলটার সামগ্রিক লক্ষ্যগুলোর দিকে তাকাই, তাহলে কি ছবিটা পাওয়া যায়? মানে ওরা আসলে কি করতে চায় শেষ পর্যন্ত? তাদের ঘোষিত লক্ষ্যগুলো কিন্তু বেশ স্পষ্ট। প্রথমত, বাংলা ভাষা আর সংস্কৃতির পুনরুদ্ধার আর বিকাশ। দ্বিতীয়ত, অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করা, যেটা ওরা মনে করে প্রাউট ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই সম্ভব। তৃতীয়ত, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা। আর চূড়ান্ত লক্ষ্য হিসেবে বলা যায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল সমস্ত মানুষের জন্য বাঙালি স্থান নামে একটা নতুন ভৌগোলিক আর রাজনৈতিক সত্তা পুনর্গঠন করা। এই লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ওদের বিভিন্ন শাখা সংগঠনও রয়েছে, যেমন বাঙালি ছাত্র যুব সমাজ, বাঙালি মহিলা সমাজ, বাঙালি কৃষক সমাজ, বাঙালি শ্রমজীবী সমাজ, এমনকি বাঙালি বিদ্বৎ সমাজও আছে। এটা দেখে বোঝা যায় ওরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর আর তাদের সংগঠিত করার একটা চেষ্টা করছে। তাহলে সব মিলিয়ে আলোচনার শেষে আমরা কি বলতে পারি? আমরা দেখলাম আমরা বাঙালি দলটির প্রতিষ্ঠা হয়েছিল প্রভাত রঞ্জন সরকারের হাতে, প্রাউট এবং বাঙালি জাতীয়তাবাদের একটা মিশ্র আদর্শের ভিত্তিতে। এর উত্থানের পেছনে কাজ করেছে মূলত বাঙালিদের প্রতি অনুভূত বৈষম্য আর বঞ্চনার একটা প্রেক্ষাপট। তারা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা নিয়ে বাঙালিস্থান নামে একটি পৃথক রাজ্যের দাবি জানাচ্ছে, আর তাদের দাবির তালিকায় ভাষা, সংস্কৃতি, নাগরিকত্ব, অর্থনীতি এবং রাজনৈতিক অধিকার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছিল এই দলটির উৎস, আদর্শ, দাবি এবং লক্ষ্য সম্পর্কে আমাদের হাতে থাকা সূত্রগুলোর ভিত্তিতে একটা ধারণা তৈরি করা। একদম। আর সব শেষে হয়তো একটা ভাবনার সূত্র রেখে যাওয়া যেতে পারে, এই দলটির যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তাদের আদর্শগত অবস্থান আর এই যে সুনির্দিষ্ট দাবিগুলো আমরা দেখলাম, এগুলো বিবেচনা করলে কিন্তু কিছু বৃহত্তর প্রশ্ন উঠে আসে। যেমন ধরুন,
ভারতের মতো একটা বিশাল আর বহুত্ববাদী রাষ্ট্রের মধ্যে আঞ্চলিক পরিচিতি, ভাষা আর রাজনৈতিক অধিকারের পারস্পরিক সম্পর্কটা ঠিক কেমন? কিভাবে এই সম্পর্কগুলো সময়ের সাথে সাথে বদলায়? অথবা প্রৌটের মতো একটা তুলনামূলকভাবে কম পরিচিত অর্থনৈতিক তত্ত্ব কিভাবে একটা আঞ্চলিক রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করতে পারে, আর এর সম্ভাব্য ফলাফলই বা কী হতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের আরও গভীর অনুসন্ধানের দিকে নিয়ে যেতে পারে, ভাবাতে পারে।